আমি আপনাদের বলতে পারবো না যে এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যে মেয়েটির মৃত্যুর খবর সামনে এসেছে সেই মেয়েটির কতগুলো বয়ফ্রেন্ড ছিল, সে কত মদ খেত, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা বসে মদ খেত কিনা, তার চরিত্র কেমন ছিল, বা যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই সে উচ্ছন্নে গিয়েছিল কিনা, এগুলো আমি আপনাকে বলতে পারবো না। কিন্তু আমি আপনাদের কয়েকটা কথা বলতে পারবো। তার মধ্যে প্রথম কথা হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ড্রামা ক্লাবের একটি অনুষ্ঠান চলছিল সেদিন বিশ্ববিদ্যালয়ে, এবং তারপরে সেই রাতেই যাদবপুর ইউনিভার্সিটির 4 নম্বর গেটের কাছের পুকুর থেকে ইংরেজি বিভাগের 3য় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ উদ্ধার করা হয় এবং পরবর্তীকালে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এবারে প্রশ্নটা হচ্ছে, এই যে ড্রামা ক্লাবের অনুষ্ঠান চলছিল, এই অনুষ্ঠান চলার জন্য যে অনুমতি নেবার প্রয়োজন, কলেজ কর্তৃপক্ষ সেই অনুমতি দিয়েছিল? রাত পর্যন্ত অনুষ্ঠান চলবে তার অনুমতি সঠিকভাবে ছিল? এবং দ্বিতীয় কথা, যে এত রাত পর্যন্ত যদি একটা ইউনিভার্সিটির মধ্যে একটি অনুষ্ঠান চলে, তাহলে ছাত্রছাত্রীদের নিরাপত্তা রক্ষার জন্য সেখানে কি কি ব্যবস্থা করা হয়েছিল, ছাত্রছাত্রীরা নিরাপদ থাকবেন রাতের অনুষ্ঠানের সময়ও, সেইটা নিশ্চিত করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করেছিলেন? দুটোর উত্তরই হচ্ছে খানিকটা জানা নেই বা কিছুই না টাইপের। প্রথম কথা হচ্ছে, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত তিনি বলছেন একটা অনুষ্ঠান করার জন্য যে অনুমতি নিতে হয় সেটা ওরা নিয়েছিলেন। রাত পর্যন্ত অনুষ্ঠান চলার অনুমতি কি ছিল? না, সেটা ছিল না। নির্দিষ্ট সময় পর্যন্ত অনুষ্ঠান চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, রাত পর্যন্ত অনুষ্ঠান চালানোর অনুমতি দেওয়া হয়নি। কিন্তু সহ উপাচার্য তারই সঙ্গে বলছেন অনেক সময় নানা কারণে নির্ধারিত সময়ের থেকেও বেশি সময় পর্যন্ত অনুষ্ঠান চলতেই থাকে। তো সেই সময় সেদিনকে কত রাত পর্যন্ত অনুষ্ঠান চলেছিল সেই তথ্য এখনো আমার কাছে নেই। যখন এই ঘটনা ঘটেছে তখনও অনুষ্ঠান চলছিল কিনা সেই তথ্যও এখনো আমাদের কাছে নেই। আমরা সেই সমস্ত কিছু খতিয়ে দেখে তারপর বলতে পারবো। আচ্ছা বেশ, তাহলে নিরাপত্তার ব্যবস্থা আপনারা কি করেছিলেন ছাত্রছাত্রীদের জন্য? যাদবপুর ইউনিভার্সিটিতে নিরাপত্তা কেমন রয়েছে? নজরদারি চালান নিরাপত্তা রক্ষীরা? সহ উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিনি বলছেন যে আমাদের তো বিশাল বড় ক্যাম্পাস, গত কয়েক বছরে অনেক নিরাপত্তা রক্ষীরাই অবসর গ্রহণ করেছেন, তাই এই মুহূর্তে আমাদের নিরাপত্তা রক্ষীর সংখ্যার ক্ষেত্রে খানিকটা ঘাটতি রয়েছে, যতটা দরকার ততটা নেই। আমরা অবশ্যই নজরদারি চালাই, আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেই সময় সেই দিন যখন এরকম ঘটনা ঘটেছে পেট্রোলিং টিম হয়তো সেই জায়গায় উপস্থিত ছিল না। আমরা দেখছি, সবটাই খতিয়ে দেখছি, এবং পরবর্তীকালে ভবিষ্যতে এরকম ঘটনা যাতে আর কখনো না ঘটে সেটাও আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। এই হচ্ছে বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষণ, তাদের মূল্যায়ন, তাদের বক্তব্য, তাদের মন্তব্য। এখন আপনাদের মনে আছে নিশ্চয়ই 2 বছর আগে আরও এক ছাত্রের মৃত্যু হয়েছিল এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এবং সেই নিয়ে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়েছিল। এই 2025-এর অগস্ট মাস, মানে গত মাসে একটি খবর সামনে এসেছে যেখানে বলা হচ্ছে যে ওই ছাত্রের মৃত্যু হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত বিচারের সাক্ষ্য পর্ব শেষ হয়নি, এবং সেই নিয়ে অনেকেই প্রচন্ড অসন্তুষ্ট। সেই সময় জানা যায় নিহত ছাত্রের বাবার সাক্ষ্য পর্ব চলছে। তারই সঙ্গে জানা যায় যে এই র্যাগিং কালচার, র্যাগিং সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশ্ববিদ্যালয়ের 15 জন ছাত্র যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের শাস্তি দিতে ব্যর্থ যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন? কারণ বলা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ র্যাগিং করার জন্য সেই অভিযোগে অভিযুক্ত করে দোষী সাব্যস্ত করে তাদের যখন হোস্টেল থেকে তাড়িয়ে দিচ্ছে, তাদের শাস্তি দিচ্ছে, তারা বড় বড় সমস্ত উকিল নিয়ে এসে মামলা টামলা করে সেই সিদ্ধান্তের উপরে স্টে অর্ডার নিয়ে চলে এসেছেন, এবং তারা বহাল তবিয়তে আবার হোস্টেলের ভেতরে ঢুকেও পড়েছেন। তারই সঙ্গে জানা যাচ্ছে যে এই র্যাগিং কাণ্ডে জড়িত এক ছাত্র, 4th বর্ষের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এক ছাত্র, সে ক্যাম্পাসিং এর চাকরি পেয়েছে। মামলা লড়ার জন্য তার নেতৃত্বে হোস্টেলের ভেতর থেকে টাকা পয়সা তোলা হচ্ছে, এই খবরও সামনে উঠে আসে। যদিও জানা যায় যে যাদবপুর ইউনিভার্সিটি এখনো পর্যন্ত তার মার্কশিটটা আটকে রেখেছে এবং তার কয়েকটা সাপ্লিমেন্টারি পরীক্ষা এখনো পর্যন্ত বাকি আছে। তারই সঙ্গে আমি আপনাদের বলতে পারি যে আপনাদের মনে আছে আরজিকর কাণ্ডে রাজ্য সরকারের তরফ থেকে অভয়ার বাবা মাকে টাকা দেওয়ার একটা কথা উঠে এসেছিল। সেই নিয়ে প্রচুর চর্চা হয়, ইনিয়ে বিনিয়ে কিছু মানুষ বলতে চেষ্টা করেন যে না কোনো টাকা কিছু দেওয়ার চেষ্টা করা হয়নি। আরেক দলের তরফ থেকে রাজ্য সরকারকে ডিফেন্ড করে বলা হয় এইরকম একটা ঘটনা ঘটলে রাজ্য সরকার তো অবশ্যই ক্ষতিপূরণ দিতে চাইবেই, তারা তো কম্পেনসেট করতে চাইবেই, এর মধ্যে উল্টোপাল্টা কি আছে, এর মধ্যে অন্য কি আছে? এটা তো রাজ্য সরকারের একটা সদিচ্ছা যে তারা এইরকম কোনো ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দিতে চায়, তাই তো? বেশ,
তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সেই ছাত্র যে র্যাগিং এর শিকার হয়ে খুন হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে মেরে ফেলা হয়, সেই ছাত্রের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার একটা রেকমেন্ডেশন দিয়েছিল মানবাধিকার কমিশন। আমাদের রাজ্য সরকারের কাছে সেই নির্দেশ পৌঁছানো হয়েছিল, কিন্তু রাজ্য সরকার সেই রেকমেন্ডেশনকে বিন্দুমাত্র পাত্তাই দেয়নি। সেই সমস্ত টাকা পয়সা দেওয়া, ক্ষতিপূরণ দেওয়ার কোনো পদ্ধতি প্রক্রিয়া কিছু শুরু করা, সেসব কিচ্ছু রাজ্য সরকার করেনি। এবং সেই নিহত ছাত্রের বাবাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি বলেন, আমাদের কাছে মানবাধিকার কমিশনের একটা চিঠি এসেছিল, কিন্তু ওই পর্যন্তই, আমরাও কারোর কাছে কোনো টাকা ভিক্ষা করতে যাইনি। এটা পুরোটাই রাজ্য সরকারের বিবেকের ওপরে নির্ভরশীল, রাজ্য সরকারের বিবেকের ওপর নির্ভরশীল। বিবেক তো কবেই উবে গেছে। এবং এখন যাদবপুর ইউনিভার্সিটিতে এই ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর এই মৃত্যুর পরে সেই প্রথম বর্ষের ছাত্র 2 বছর আগে যিনি মারা গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে, তার বাবার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি বলেন, আমার ছেলে মারা গেছে 2 বছর আগে, তারপরেও এখনো পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটিতে কিচ্ছু বদলায়নি, সিসিটিভি ক্যামেরা লাগায়নি পর্যাপ্ত পরিমাণে, যেগুলো লাগানো রয়েছে সেগুলো সঠিকভাবে কাজ করে কিনা সে সমস্ত কেউ খতিয়ে দেখেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিন্দু মাত্র কোনো সদিচ্ছা নেই। আচ্ছা, সিসিটিভি ক্যামেরার বিষয়টাই আপনি জানতে চান? নিশ্চয়ই জানতে চান যে ওখানে কি হচ্ছে। এমনিতে আমাদের বারবার কি বলা হয়েছে, যে কথাটা বুক চিতিয়ে রাজ্যের শাসক দলেরও মানুষজন বলার চেষ্টা করেন, বারবারই যেটা বলা হয়, যাদবপুর ইউনিভার্সিটির ছেলেমেয়েরাই তো সিসিটিভি ক্যামেরা লাগাতে দিচ্ছে না, রাজনীতি করে ওরা বিরোধী রাজনীতি করে, ওরাই তো লাগাতে দিচ্ছে না, ওদের জন্যই তো লাগানো হচ্ছে না। মানে ভাবখানা এইরকম যে রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাতে সিসিটিভি ক্যামেরাগুলো নিয়ে একদম বসে রয়েছে, শুধু এই ছেলেমেয়েরা যদি একটু সরে যায় সঙ্গে সঙ্গে তারা গিয়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিতে পারবেন, এই হচ্ছে বিষয়। এইবারে কথাটা হচ্ছে যে প্রথম বর্ষের সেই ছাত্র 2 বছর আগে তিনি যখন মারা যান, সেই সময় এই কথাটা প্রথম উঠে আসে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরো প্রচুর পরিমাণে সিসিটিভি প্রয়োজন, নিরাপত্তা জোরদার করার দরকার রয়েছে। এবং তারপর থেকে জানা যায় যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই মৃত্যুর ঘটনার পরপরই খানিকটা তৎপর হয়ে উঠেছিল, বেশ কিছু এক্সট্রা সিসিটিভি ক্যামেরা যাদবপুর ক্যাম্পাসে লাগানোও হয়েছে। এবার জানা যাচ্ছে যে তার মধ্যে কোনো একটা ক্যামেরাও এমন নেই যার মুখটা ওই পুকুরের দিকে করা রয়েছে, যার মাধ্যমে দেখা যাবে যে সেই ঘটনাটা যখন ঘটেছে তখন এক্স্যাক্টলি কি হয়েছে। কোনো ক্যামেরা এরকম নেই, কিন্তু পুকুরের দিকে কারা যাচ্ছেন হেঁটে সেইটা দেখা যাবে অন্য সিসিটিভি ক্যামেরায়, সেই রকম কিছু অ্যাঙ্গেল রয়েছে। এইবার কথাটা হলো, তাহলে সিসিটিভি ক্যামেরা নিয়ে এতদিন ধরে চলছেটা কি? জানা যাচ্ছে এই 2025-এর অগস্ট মাসে, মানে গত মাসে 11ই অগস্ট, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রো ভিসির নেতৃত্বে একটা জরুরি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে সিসিটিভি নিয়ে, নিরাপত্তা নিয়ে প্রচুর পরিমাণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে যাদবপুর কর্তৃপক্ষ, এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, তারা এই যে বৈঠক করেছে সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে যে যাদবপুর ইউনিভার্সিটি, সল্টলেক, যাদবপুর ক্যাম্পাস এবং তার সঙ্গে হোস্টেল সব মিলিয়ে মোট 70টা সিসিটিভি ক্যামেরার প্রয়োজন। এবং তার জন্য বলা হয় প্রাথমিক বাজেট ধার্য করা হয়েছে 69 লক্ষ টাকা। এছাড়াও যাদবপুরে স্থায়ী নিরাপত্তারক্ষীর পদ রয়েছে 130টি। এই নিরাপত্তারক্ষীদের মধ্যে এই যে এতগুলো পদ রয়েছে, এর মধ্যে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছেন কজন? 78 জন। তার মানে বাকি পদগুলো ফাঁকা পড়ে রয়েছে। এবার এই যে 52টা পদ যেগুলো ফাঁকা পড়ে রয়েছে, এর মধ্যে 2 জন সুপারভাইজারের পদও রয়েছে। এবং এই বৈঠকে ঠিক হয় ওই শূন্য পদগুলিতে অবিলম্বে কর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া স্থায়ী নিরাপত্তারক্ষীদের পাশাপাশি ক্যাম্পাসে বেসরকারি সংস্থা মারফত অস্থায়ীভাবে নিযুক্ত নিরাপত্তারক্ষীরাও থাকেন। এই মুহূর্তে 3টে শিফটে মোট 11 জন অস্থায়ী নিরাপত্তারক্ষী 8 ঘন্টা ধরে কাজ করছেন। সেই সংখ্যাও শিফট প্রতি 10 জন করে বাড়ানোর কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুরের 2টি ক্যাম্পাসেই এই সংখ্যা বৃদ্ধি করা হবে। এর জন্য বছরে একটি মোটা অঙ্কের টাকা প্রয়োজন, সেজন্য শীঘ্রই সরকারকে চিঠি পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ইসি বৈঠকে। অর্থাৎ এই সমস্ত কিছু গত মাসে সবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সবে বাজেট ঠিক হয়েছে, আমরা সিসিটিভি ক্যামেরা বসাবো, ওইটা আমরা বাড়াবো ভাবছি, আরো নিরাপত্তারক্ষীদের আনা যায় কিনা ভাবছি। এখনো পর্যন্ত তারা বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো সবে নিয়েছেন 1 মাস আগে। এবং এই বৈঠকটাও কেন হয়েছিল সেটা জানেন? তার কারণ হচ্ছে, জানা যায় যে এই যে সিসিটিভি ক্যামেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাগানো যাচ্ছে না, তার কারণ হচ্ছে সেখানে স্থায়ী উপাচার্য নেই, তিনি নেই, তাই জন্য এখানে এই ক্যামেরাগুলো লাগানো যাচ্ছে না। এবং সেই একই কারণে ইসির বৈঠকটা পর্যন্ত ডাকা যাচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যেখানে এই সমস্ত কিছু ঠিক হবে যে কটা সিসিটিভি ক্যামেরা বসবে, কত বাজেট হবে ইত্যাদি, যেটা একটু আগেই বললাম বৈঠক থেকে ঠিক হয়েছে। এই বৈঠকটাই ডাকা যাচ্ছিল না, কারণ নিয়ম
ছিল যে একমাত্র উপাচার্য, স্থায়ী উপাচার্য, তিনি রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অনুমতি নিয়ে ইসি বৈঠক ডাকতে পারবেন। এই বিষয়টা কলকাতা হাইকোর্ট পর্যন্ত যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে ফাইনালি নির্দেশ দেওয়া হয় যে স্থায়ী উপাচার্য না থাকলেও সহ উপাচার্য যিনি রয়েছেন তিনি জরুরি ভিত্তিতে বৈঠক ডাকতে পারবেন এবং তার জন্য রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অনুমতির প্রয়োজন নেই। এই নির্দেশ আসে, তারপরে গিয়ে বৈঠকটা হয় এবং তারপর ফাইনালি এই ডিসিশনগুলো সবে নেওয়া হয়েছে। একই সঙ্গে সেই সময় আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে যতগুলো সিসিটিভি ক্যামেরা যাদবপুরে বসাতে হবে সেইখানে যে টাকা খরচ হবে সেই টাকা কিন্তু রাজ্য সরকারকে সময় মতো মিটিয়ে দিতে হবে। এর পরপরই এই মামলার আরো একটি শুনানি হয় হাইকোর্টে এবং সেখানে হাইকোর্টের তরফ থেকে আমাদের রাজ্য সরকারকে একটা রিপোর্ট দিতে বলা হয়েছে 15 দিনের মধ্যে। কিসের রিপোর্ট না, দেখুন সেদিনকার শুনানিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইনজীবী যিনি ছিলেন তিনি জানান যে আমরা তো প্রভিসির নেতৃত্বে ফাইনালি বৈঠকটা করেছি, আমরা দেখেছি যে এতগুলো সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে, ফাইনালি আমরা একটা বাজেটও ঠিক করেছি, 68-69 লাখ টাকার একটা বাজেট ঠিক করেছি, তো এইবার আমরা সমস্ত কাজকর্ম করে ফেলবো। এইখানেই রাজ্য সরকারকে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে রাজ্য সরকার যেন সরেজমিনে তদন্ত করে দেখে কতগুলো সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, সেগুলো কোথায় বসাতে হবে, তার জন্য কত টাকা প্রয়োজন, এই সমস্ত কিছু দেখে রাজ্য সরকার তারা সমস্ত কিছু দেখে পর্যবেক্ষণ করে সেই রিপোর্টটা 15 দিনের মধ্যে যেন আদালতকে জমা দেয়, এই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তারই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তিনি আদালতে দাঁড়িয়ে জানিয়েছেন যে রাজ্য সরকার এই সিসিটিভি ক্যামেরাগুলোর জন্য পরামর্শ নিচ্ছে। ছাত্রছাত্রীদের এই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে রাজ্য সরকার অত্যন্ত সক্রিয়, অর্থাৎ এখনো পর্যন্ত রাজ্য সরকার ভাবছে, পরামর্শ করছে, এখনো পরামর্শ নিচ্ছে, এখনো তারা চিন্তা ভাবনার স্তরে রয়েছে। এইবার আপনি বলুন, এই যে চারদিকে কিছু উড়োখই গোবিন্দায় নম রয়েছে যারা ক্রমাগত আপনাকে একটাই কথা বুঝিয়ে যাচ্ছে যে আরে ওখানে তো ওই ছেলেমেয়েরা আমাদের লাগাতে দিচ্ছে না, আমরা তো রেডি হয়ে বসেই রয়েছি, আরে আমরা তো খুবই চিন্তা ভাবনা করেছি, আমরা তো সমস্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, সিসিটিভি ক্যামেরাগুলো দেখুন আমরা কিনে নিয়ে বসে রয়েছি, ওই তো ছেলে মেয়েগুলোর জন্য আমরা লাগাতে পারছি না। যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় প্রশ্ন। সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছিল, এখনো পর্যন্ত সেটা কার্যকর হয়নি। 63টি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে, 63টি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের এই নিরাপত্তা নিশ্চিত করাটাই আমাদের সব থেকে বড় লক্ষ্য এই মুহূর্তে। হাউ সুইট, ওই প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর পর 2 বছর কেটে গেছে, ফাইনালি 2025-এর অগস্ট মাসে গিয়ে একটা বৈঠক হয়েছে, সবে সিদ্ধান্ত হয়েছে, রাজ্য সরকার পর্যন্ত এখনো আদালতে দাঁড়িয়ে জানাচ্ছে যে আমরা তো পরামর্শ নিচ্ছি, এখনো তারা ভাবনা চিন্তার স্টেজে রয়েছেন। দেখুন এইটা খুব সহজ যে একজন 40 বছরের কাকিমা তারস্বরে চিৎকার করছেন কিংবা একজন হাই প্রেশারের রোগী অ্যাঙ্কার, তার সামনে 4 বা 5 জন ছেলে মেয়েকে বসিয়ে দেওয়া হয়েছে, এইবার সেই ছেলে মেয়েগুলোর বুকের দিকে তাক করে ধাই ধাই করে কথার গুলি চালিয়ে দেওয়াই যায়, বা তাদেরকে দিয়ে এমন একটা কিছু বিতর্কিত মন্তব্য, বেফাস মন্তব্য তাদেরকে দিয়ে বলিয়ে দেওয়া যেটা সারা দিন ধরে ব্রেকিং নিউজ করে খবরে দেখানো হচ্ছে, এটা খুব সহজেই করা যেতে পারে। কিন্তু এই যে ছেলে মেয়েরা যারা এত বড় বড় কথা বলছে, নিজেদের খুব বোদ্ধা মনে করে, তারা আলটিমেটলি তো অপক্ষ গাছ পাঠাই বটে, এটা আপনিও জানেন। এরা কি সেটা আপনি জানেন, তার কারণ ওদেরই হয় কয়েক ডোজ বেশি বা কয়েক ডোজ কম একটা ভার্সন আপনিও ছিলেন, ওই বয়সটা আপনিও পার করে এসেছেন, এবং কলেজে যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের বয়সে কি ধরনের মনোভাব হয়, কি ধরনের কথাবার্তা তারা বলে, সেটা আপনিও ভালো করে জানেন, এবং তার মধ্যে ডোজটা হয়তো একটু বেশি বা কম হতে পারে। আমি যখন কলেজে পড়েছি আমি হয়তো পুকুর পাড়ে বসে মদ খাইনি, কিন্তু কলেজের ক্লাস তো আমিও বাঙ্ক করেছি। আমি রাত 11টায় হয়তো বাড়ি ফিরিনি, কিন্তু রাত 9টায় তো বাড়ি ফিরেছি। টিউশন টিচারকে টাকা দেবো বলে 500 টাকা বাবা মার কাছ থেকে আমিও হাতিয়েছি পুজোর আগে। তো কাজেই ওই বয়সে এইরকম বড় বড় কথা ভাবা, নিজেদের হুব্বা ভাবা, এটাই তো হয়। ওই বয়সেই তো মনে হয় যে আমি যা বলছি সমস্ত ঠিক, আমার থেকে বেশি আর কেউ জানে না। এই বোদ্ধা ভাব, এই হুব্বা ভাব, এগুলো ওই বয়সে আসে, এটা আপনিও খুব ভালো করে জানেন। আর একটু বয়স বাড়লে তখন রেসপন্সিবিলিটি কি, অ্যাকাউন্টেবিলিটি কি, সেগুলো বুঝতে হয়। একটা চাকরি, একটা ব্যবসা, একটা 9 to 5, এগুলোর মধ্যে ঢোকা, টাকা পয়সার চিন্তা করা, টাকা না আসলে, মাইনে না ঢুকলে মাথার চারপাশ ভনভন করা, কি করে আমি বিল দেবো, বিল মেটাবো, কি করে আমি ওষুধ কিনবো, এসব চিন্তা ভাবনা, এসব পরবর্তীকালে আসে। আজ 2025-এ এই যে মেয়েটি মারা গেল, সেখানে আপনি সঠিক প্রশ্নগুলো না করে যদি তার চরিত্র হননে লেগে যান, তাহলে আপনি বলুন তো 2023-এ যখন ওই ছেলেটি মারা গেল তার দোষটা কি ছিল? 2023 থেকে 2025-এর মধ্যে এক্স্যাক্টলি কি বদলেছে? আর যদি না বদলে থাকে, ওই যে সিসিটিভি ক্যামেরাগুলো এখনো পর্যন্ত লাগানো হয়নি, সেখানে গুটি কয় ছেলে মেয়ের বিরোধিতা, চেঁচামেচি, তার জন্য ওই সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো যায়নি? নাকি
রাজ্য সরকার কর্তৃপক্ষের এখানে সদিচ্ছার অভাব দেখতে পাওয়া গেছে। টাকা পয়সার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়েছে, রাজ্য সরকার টাকা জোগাতে পারেনি, কোথা থেকে সিসিটিভি ক্যামেরার টাকা দেবে সেই কারণে লাগানো যায়নি। আদালতে দাঁড়িয়ে আজও রাজ্য সরকারকে কেন এই কথা বলতে হচ্ছে যে না আমরা ভাবনা চিন্তা করছি, পরামর্শ নিচ্ছি? আদালতকে আজও রাজ্য সরকারকে কেন ধ্যাতাতে হচ্ছে যে তুমি 15 দিনের মধ্যে তাড়াতাড়ি সবকিছু দেখে আমাকে রিপোর্ট দাও যে কোথায় কি করতে হবে? নিরাপত্তারক্ষী পর্যাপ্ত পরিমাণে কেন থাকবে না যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে, সেটা কাদের দেখার কথা? ঘাটতি কেন থাকবে? রাত পর্যন্ত একটা অনুষ্ঠান চললে কত রাত পর্যন্ত অনুষ্ঠান চলছে, এবং রাতে যখন অনুষ্ঠান চলছেই তখন সেখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে সেই সমস্ত খবরাখবর যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে কেন থাকবে না? তাহলে গাফিলতিটা কার? যে মেয়েটি মারা গেছেন তার পরিবারের তরফ থেকে বলা হচ্ছে গাফিলতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি আরেকটু সক্রিয় হতো তাহলে এটা কি আটকানো যেত না? বিশ্ববিদ্যালয়ের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে এই ঘটনা ঘটেছে, তাহলে গাফিলতি তো যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। রাজ্য সরকার নাটক করছে, কর্তৃপক্ষ বা প্রশাসন যাদবপুরের তারা তামাশা করছে, এবং এই সমস্ত কিছুর মধ্যে আরেকটা তামাশা হচ্ছে, আর সেটা হলো সংবাদ মাধ্যমের তরফ থেকে গিয়ে কাউকে তো পাওয়া যাচ্ছে না জবাবদিহি করার জন্য। না রাজ্য সরকার সোজা মুখে জবাব দেবে, না কর্তৃপক্ষ জবাব দেবে, তারা সব এড়িয়ে চলে যাচ্ছে বা নো কমেন্টস বলে দিচ্ছে বা উল্টোপাল্টা কথা বলছে। অতএব একটা যে কোনো উড়ুম ধুরুম ছেলে বা মেয়েকে কলেজের ক্যাম্পাস থেকে তুলে ধরে নিয়ে আসুন এবং তাকে জিজ্ঞেস করুন যে তুমি বলো, তোমাকেই উত্তরটা দিতে হবে হাবুল কার্তিক এটা কেন হচ্ছে, এই যে জিনিসটা হচ্ছে এর দায় কার এবং কেন এসব হচ্ছে, দায় তোমাকে নিয়ে তোমাকেই উত্তরটা দিতে হবে। সঙ্গে সঙ্গে এই হাবুল কার্তিক যে একটা কলেজে পড়া ছেলে বা মেয়ে, সে আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র, পুঁজিবাদ, চিনিবাদ, দুধে ভাত সমস্ত কিছু শুনিয়ে দিয়ে চলে যাবে, এবং ওই যে কর্তৃপক্ষ, প্রশাসন এবং সরকার তারা পেছনে মুখ টিপে হাসবে যে যাক বাবা এবারেরটাও ওদের ঘাট দিয়ে চালিয়ে দেওয়া গেছে, আমাদের দিকে কেউ আসেনি, এবারেরটাও ওদেরকে নিয়েই বিতর্ক করে এইসব চেঁচামেচি করেই শেষ হয়ে যাবে, ওই ভেতরের প্রশ্নগুলো আর কেউ দেখতে যাবে না। আমি জানি না ওই মেয়েটি মদ খেয়েছিল কিনা সেটা দেখার জন্য কোন সাংবাদিক হাতে বুম নিয়ে স্নিফার ডগ হয়ে সেই জায়গায় পৌঁছে সমস্ত সত্য উদ্ঘাটন করেছেন, কিন্তু এই কথাটা আমি বলতে পারি যে যে তথ্যগুলো সামনে রয়েছে সেখান থেকে দাঁড়িয়ে এখনো যারা চিৎকার করে যাচ্ছেন যে একদিকেরই দোষ আছে আরেকদিকের কিছু নেই, একদিকের জন্যেই সমস্ত ঘটনা ঘটেছে, আরেকদিকের কোনো কথা আমাদের শোনার দরকার নেই, জানার দরকার নেই, প্রশ্ন করার দরকার নেই, সেক্ষেত্রে বলি আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসি, এক হাতে তালি বাজে না। এদিকে যদি দোষ থাকে তাহলে ওদিকে রাজ্য সরকার কর্তৃপক্ষ যারা কিনা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রছাত্রীদের অভিভাবক অ্যাকচুয়ালি, তাদের গাফিলতি কোন জায়গায় ছিল, তারা কেন তাদের কাজটা সঠিকভাবে করেনি সেই প্রশ্নটাও করার দরকার রয়েছে। সমস্যাটা হলো যে এই মেয়েটি সেদিন মদ খেয়েছিল কিনা বা পুকুরে সে কি করে গেল, কি করে পড়ে গেল, এ সম্পর্কে কোনো স্পষ্ট উত্তর এখনো পর্যন্ত কিন্তু সামনে আসেনি, অফিসিয়ালি কোনো উত্তর সামনে আসেনি, কিন্তু এই নিয়ে 10টা গল্প আপনি খুঁজলেই পেয়ে যাবেন। অথচ সরকার বলুন বা কর্তৃপক্ষ তাদের গাফিলতি কেন ছিল, তারা কেন তাদের কাজটা সঠিকভাবে করেনি, তারা কেন নিরাপত্তা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেনি, অত বড় একটা 2023-এর ঘটনা ঘটে যাওয়ার পরেও এইগুলো নিয়ে একটা গল্পও আপনি পাবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।